ঝুমা বলে গেছিল মামা আর একটা কথা বলেছে, আর সেটা হলো আজকে সম্পূর্ণ বাঙালিয়ানা রান্না খাবার ইচ্ছা প্রকাশ করেছে। কোনো রকম আমিষ পদ যেন না হয়। বলেছে কয় রকমের তরকারি যদি করতে পারে, তার সাথে যদি শাক, আলু পোস্ত, বিউলির ডাল, পাঁপড় ভাজা, এমন সব কিছু। তাই তুমি বাজার যাচ্ছ নিশ্চয়ই, মনে মনে ঠিক করে রেখেছো মাছ মাংস ইত্যাদি আনবে বলে। সেই জন্যই পথ আটকিয়ে দাঁড়ালাম। চলো আমিও তোমার সাথে যাই। অনেকদিন পরে ঝুমা আমার সাথে বাজারের পথে চলল। নিজের পছন্দের সেদিন অনেক কিছুই কিনেছিল, বিশেষ করে শাক সবজি ইত্যাদি। ফেরার সময় রিকশায় বসে বলে আজকে রান্নাঘরে আমাকেও ঢুকতে হবে, কেননা দিদা আজকে কতটা রান্না করতে পারবে সেটা সন্দেহ আছে। ওর চোখের দিকে তাকিয়ে বুঝলাম ওর মনের কথাগুলো। তবুও জিজ্ঞেস করলাম, তুই কি করে আন্দাজ করে নিলি দিদা আজকে রান্না করতে পারবে না? বিশেষ করে ছেলের পছন্দ মতো রান্না করতে পারবে না? আমার দিকে তাকিয়ে মুচকি হেসে গোল গোল চোখে তাকিয়ে 18 বছরের মেয়েটা বলে, আমাকে কি সেই ছোট্টটি মনে করেছো দাদু? আমি কিন্তু ভালো রান্না করতে পারি। মায়ের থেকে দিদার থেকে সব শিখেছি। তাছাড়া মামা যেভাবে বলেছে পুজোর সময়গুলোতে কেমন কেমন খাওয়ার ইচ্ছা আছে, তেমনভাবে যদি পরিবেশন করতে পারি আমারও ভালো লাগবে। বুঝলাম সেদিনের জন্ম হওয়া মেয়েটা কেবল মাথায় বড় হয়নি, বুদ্ধিতেও বড় হয়েছে। পথে মিষ্টির দোকানে দাঁড়িয়ে কিছু মিষ্টি নিয়ে বাড়ি এসে পৌঁছালাম। 12টা বাজার কয়েক মিনিট আগেই বাড়ির সামনে একটা ক্যাব এসে দাঁড়ালো। অনুমান করতে অসুবিধা হয়নি সুজয় তার স্ত্রীকে নিয়ে উপস্থিত। সকাল থেকেই লাবণ্যকে একবার বলেছিলাম, প্রথমবার তোমার বৌমা বাড়িতে প্রবেশ করবে, তোমার উচিত বৌমাকে তার সম্মান রক্ষার্থে বরণ করে নেওয়া। আমাদের বাঙালি জাতির সংস্কৃতির একটা ব্যাপার তো আছেই। কোনো উত্তর না পেয়ে দ্বিতীয়বার জিজ্ঞাসা করাতে রুক্ষ হয়ে উত্তর দিয়েছিল, তুমিও তো পারো বৌমাকে বরণ করে বাড়িতে তুলতে। আমি যখন বলেছি ওই বিদেশিনীর মুখও দর্শন করার বিন্দুমাত্র ইচ্ছা নেই, তখন আমার সামনে এমন প্রস্তাব রাখো কি করে? মনে মনে প্রচণ্ড ক্ষুব্ধ হলেও নিজেকে সংযত রাখার চেষ্টা করে গেছি সেই মুহূর্তে। তবে মেয়েটি বিদেশিনী হোক, অন্য ধর্মের হোক, আমাদের একমাত্র সন্তানের বিবাহিত স্ত্রী। সে সেই মর্যাদা নিয়ে বাড়িতে প্রবেশ করবে, তার প্রাপ্য সম্মানটুকু এই পরিবার থেকে পাবে না, এমনটা মেনে নিতে পারছিলাম না। মেয়েটার দোষ কোথায়? সে ভালোবেসে আমাদের সন্তানকে নিজের জীবনের সাথে জড়িয়ে নিয়েছে, তার অপরাধ এটুকুই তো? মেনে নিতে পারছিলাম না। মেয়েটির প্রতি অপরাধ করা হবে তাহলে। আমি যদি তাকে এই বাড়িতে প্রবেশ অধিকার দিয়েছি, তাহলে তো তাকে তার উপযুক্ত সম্মান না দেওয়াতে আমার সম্মানহানি হয়। তাই লাবণ্যকে আর অনুরোধ না করে সুমতিকেই সেই দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিতে হয়েছিল। সুমতির সাথে ঝুমাও এই দায়িত্ব পালনের অঙ্গীকার করাতে নিজেকে কিছুটা হলেও সামলানো গেছিল। সুমতির সাথে ঝুমা মিলে সমস্ত কিছু আয়োজন করে রেখেছিল, তাই ছেলের সাথে বৌমাকে সদর দরজার কাছেই তাদের বরণ করে নেয়। সুমতি সেদিন খুব সুন্দর করে বরণডালা সাজিয়েছিল। ধান, দূর্বা, চন্দনের সাথে যেমন যেমন প্রয়োজনীয় দ্রব্য থাকার কথা সেই সব কিছুই ছিল। পাশে দাঁড়িয়ে ঝুমা শঙ্খধ্বনি দিয়ে গেছিল। অদূরে দাঁড়িয়ে সবকিছুই দেখে যাওয়ার পরে দুজনকে বাড়িতে প্রবেশ করার জন্য সম্বোধন করে বললাম, তোমাদের মায়ের শরীরটা ভালো নেই কয়দিন ধরে, অসুস্থ, তাই বরণ করতে পারেননি। তার বদলে সুজয়ের দিদি সেই কর্তব্য পালন করেছে। এর জন্য মনের মধ্যে কোনো রকমের দ্বিধা রেখো না, পরিস্থিতি মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আমার কথাগুলো মন দিয়ে শুনে গেছিল দুজনে। বরণের শেষে দুজনেই এসে প্রণাম করতেই আশীর্বাদ দিয়ে বললাম, সুখে শান্তিতে সংসার করো, ভবিষ্যতে আরো উন্নতি করো, সেটাই হবে তোমাদের জন্য সঠিক সিদ্ধান্ত। এরপরে সুমতিকে প্রণাম করতে যেতে দুজনকে বুকের দুদিকে জড়িয়ে ধরে দু চোখে অশ্রু নিয়ে বলে ওঠে, এই বাড়িতে আমার সব থেকে প্রিয় মানুষটি হলো আমার ভাই সুজয়, যার সাথে কাটানো অনেক স্মৃতি আজও চোখের সামনে ভেসে ওঠে। চলো তোমাদের বসার ঘরে নিয়ে যাই। লাবণ্য রূঢ় ব্যবহারের বাস্তবতা অনুভব করে সুমতিকে বলেছিলাম, এখনই ওদের দুজনকে উপরের ঘরে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, তার থেকে ওদের জন্য নিযুক্ত করে রাখা ঘরেই ওদের বসানোর ব্যবস্থা করে রাখবি, তাতেই মঙ্গল। সেই মতোই সুমতির সাথে ঝুমা মিলে নিচের ঘরে ওদের নিয়ে যায়। আমিও পিছন পিছন এসে সোফাতে বসে বললাম, এখনকার মতো এখানেই বিশ্রাম করো। দুজনে ঘরে বসতেই আগে থেকে তৈরি করে রাখা 2 গ্লাস লস্যি এবং
কয়েকটি মিষ্টি সাজি দুজনের সামনে রেখে সুমতি বলে ওঠে, প্রথমে এইটুকু খেয়ে নাও, তারপরে অন্য ব্যবস্থা। সুজয় সাথে করে একটি বিশাল সুটকেস নিয়ে এসেছিল, সেটা তখনও সদর দরজার সামনে রাখা দেখে ঝুমা বলে ওঠে, মামা ওই ভারী সুটকেসটা আমি আনতে পারছি না, তুমিও একটু হাত লাগাও। ততক্ষণে সুজয় হেসে উঠে বলে, তোকে কষ্ট করতে হবে না, আমি নিয়ে আসছি। সাথে অবশ্য ঝুমাও গেছিল অত ভারী সুটকেসটা তুলে আনতে। আমি অবাক হয়ে গেছিলাম, এত বড় ভারী সুটকেসটাতে কি আছে? ওরা তো এখানে থাকবে না তাহলে? প্রশ্নটা মাথার মধ্যে প্রবেশ করতে জিজ্ঞেস করলাম, এই ভারী এত বড় সুটকেসে কি রেখেছিস? তোরা তো রাতে ওখানে চলে যাবি, তো জামা কাপড় যে আনিসনি সেটা জানি। আমার কথা শেষ না হতে সুজয় বলে ওঠে, দেখোই না কি আছে। ততক্ষণে বৌমার সাথে সুজয় মিলে সুটকেসটা খুলে একের পর এক নানা ধরনের জিনিসপত্র বের করে বিছানায় রাখতে শুরু করে। তার মধ্যে থেকে কয়েকটি বহুমূল্যবান শাড়ি সাথে ম্যাচিং করা ব্লাউজ পিস বের করে একটা পাশে রাখার পরে একটা সুদৃশ্য অলংকারের বাক্স বের করে সেই শাড়ি ব্লাউজ পিসগুলোর উপরে অলংকারের বাক্সটি রাখার পরে সবাইকে দেখায়। যে সমস্ত জিনিসগুলো দেখলাম নিজের চোখে, তাছাড়া লক্ষ্য করলাম ঝুমা এবং সুমতিও দেখছিল, তাদের চোখেও আমার মতো অবস্থা। এক কথায় আমাদের তিনজনের সকলের চোখ ঝলসে গেছিল। ততক্ষণে বৌমা অ্যামেলিয়া ভাঙা ভাঙা বাংলা আর ইংরেজি মিশ্রণে বোঝাতে শুরু করে, এই যে নেকলেস সেটটা দেখছেন, এটার মধ্যে 20% গোল্ড অর্থাৎ সোনা অ্যান্ড 80% অরিজিনাল ডায়মন্ড পিস দিয়ে নেকলেসটা তৈরি করা হয়েছে। এর সাথে ম্যাচিং করা কানের অর্নামেন্ট এবং হাতে চুড়িগুলোর ফ্রেম গোল্ডের এবং অরিজিনাল ডায়মন্ডের ছোট ছোট টুকরো দিয়ে তৈরি করা। এই সেটটা তৈরি করার জন্য আমরা 1 বছর আগে অর্ডার দিয়েছিলাম। নেক্সট 4টে শাড়ি যেগুলো আছে, তার মধ্যে একটি পর্তুগিজের ট্র্যাডিশনাল শাড়ি এবং বাকি দুটি আমেরিকান সিল্কের এবং জার্মানের এবং একটি ইন্ডিয়ার। এইসব জিনিসপত্র সংগ্রহ করতে অনেক দিন লেগেছিল আমাদের দুজনের। চিন্তা করতে পারছিলাম না বিদেশিনী মেয়েটা যেভাবে ব্যাখ্যা করে করে গেছিল অলংকারের সেট এবং শাড়িগুলো, দূরে থেকেও দেখে বুঝতে পারছিলাম বেশ কয়েক লক্ষ টাকা এগুলো জিনিসের পেছনে খরচ করা হয়েছে। এরপর একটা জামা কাপড়ের সেট বের করে প্রথমে আমার পায়ের কাছে রেখে হাত জোর করে বসে। বৌমা অ্যামেলিয়া বলে ওঠে, ড্যাড, আই মিন ফাদার ইন ল, এই সমস্ত আইটেম কেবলমাত্র আপনার জন্য, আপনি যদি গ্রহণ করেন তাহলে আই উইল বি ভেরি হ্যাপি। বলেই দুহাত জড়ো করে অনুরোধের ভঙ্গিমায় তাকিয়ে থাকে। সুজয়ের দিকে তাকিয়ে দেখলাম সেও অনুনয়ের চোখে উপহারগুলো গ্রহণ করার আবেদন জানিয়ে যাচ্ছে। দেখে মনে হলো ছেলে আমার কোনো অন্যায় করেনি। বৌমাকে আশীর্বাদ করতে করতে পরিষ্কার ইংরেজিতে বললাম, উইল ফুলফিল ইউর রিকোয়েস্ট অ্যান্ড ব্লেস ইউ উইথ মোর প্রসপারিটি in your future with husband and children, and may the days ahead be filled with happiness in your life. যার বাংলা অর্থ, আমি তোমার অনুরোধ যথার্থই রক্ষা করব এবং তোমাকে আশীর্বাদ করছি তোমার ভবিষ্যতে আরও উন্নতি হোক, স্বামী সংসার সন্তান নিয়ে আগামী দিনগুলো তোমার সংসারে আনন্দে ভরে উঠুক। আমার কথায় দুজনে একসাথে পায়ের কাছে বসে একযোগে বলে ওঠে, বাবা, তুমি আমাদের মাফ করে দিয়েছো এবং সাদরে গ্রহণ করেছো। এর জন্য আমরা সত্যি নিজেদের অপরাধমুক্ত হওয়ার আনন্দে আপ্লুত হয়েছি। বৌমা আমেলিয়া কথাগুলোর সুজয়ের সাথে বলে গিয়েছিল, তাই ইংরেজি যোগ হয়নি। এরপরেই বৌমার সাথে সুজয় যেমন সুমতি রবির জন্য নানা ধরনের জিনিসপত্র এর সাথে পোশাক পরিচ্ছদ দেওয়ার পরে ঝুমার জন্য বেশ কিছু পরিবর্তন, যুগের পোশাক পরিচ্ছদ এর সাথে কিছু অলংকার ঝুমার হাতে তুলে দিয়ে বৌমা আমেলিয়া বলে ওঠে, আই হ্যাভ হার্ড দিস ফ্রম মাই গ্রুম, as you are my bridegroom's sister and your daughter Jhuma is our dearest sister. We will be more than happy to accept whatever we can collect for you. যার বাংলা অর্থ, আমার বরের বোন যেহেতু তুমিও আমার অত্যন্ত প্রিয় দিদি এবং তোমার মেয়ে ঝুমা সেও আমাদের অতি প্রিয়। এটুকু আমি আমার বরের থেকে শুনেছি। আপনাদের জন্য যেটুকু সংগ্রহ করতে পেরেছি এটুকু গ্রহণ করলে আমরাও খুশি হব। এরই মধ্যে সকলকে সবকিছু দেওয়ার পরে আমার হাতে একটি মুখ বন্ধ খাম তুলে দিয়ে ছেলে বলে ওঠে, বাবা, এটা কেবলমাত্র মায়ের জন্য,
তবে আমরা এখান থেকে চলে যাওয়ার পরে এই খাম খুলে মায়ের সাথে তুমিও দেখতে পারবে। তার আগে দেখতে পারবে না। আমাদের কাছে প্রতিজ্ঞা করো, কেবলমাত্র মায়ের হাতে দেওয়ার পর খুলতে পারবে। আমি কিছুটা অসামঞ্জস্যে পড়ে গেছিলাম, কিছুই বুঝতে পারছিলাম না কি এমন গোপনীয়তা আছে এই মুখবন্ধ খামে, যেটা ওদের অনুপস্থিতিতেই আমাদের খুলতে হবে। দ্বিতীয় কোনো প্রশ্ন করার ইচ্ছা মানসিকভাবে ছিল না, তাই সম্মতি দিয়ে জানালাম, তোমরা যেভাবে চাইছো সেটা এমনই হবে। এর মধ্যে সুমতি ফাঁক পেয়ে দুজনের জন্য আরও একবার শরবত এবং কয়েকটি মিষ্টান্ন সাজানো প্লেট এনে রেখে বলে, অনেক তো হলো, যা এনেছো তোমরা দুজনে মিলে সেগুলো বর্ণনা করার সাধ্য আমার নেই। তবে আমার সাধ্য এইটুকুই, বর্তমানে আহারগুলো খেলে আমাদেরও ভালো লাগে। তারপর তো আছেই দুপুরে রান্না কত রকমের হয়েছে তোমাদের জন্য। তার মধ্যে সুজয় বলে ওঠে, দিদি আমি কিন্তু ঝুমাকে বলেছিলাম আজকে কিন্তু কোনো রকমে আমিষ খাবার না করতে, সম্পূর্ণ নিরামিষ খাবার। পুজোর কটা দিন খাওয়ার ইচ্ছা আমাদের দুজনের, অ্যামেলিয়ার ইচ্ছা বাঙালিদের নিরামিষ ডিশগুলো খাওয়ার জন্য। আমাকে অনেক দিন থেকেই বলে গেছিল তোমাদের বাড়িতে গেলে আমাকে কিন্তু ওখানকার নিরামিষ রান্নাগুলো খাওয়ানোর চেষ্টা করবে। তাহলে আমি বুঝতে পারবো তোমাদের পছন্দ কেমন, ভবিষ্যতে তেমনই কুকিং করে তোমাকে খাওয়াবো। সুজয়ের কথা শুনে ঝুমা ইয়ার্কি মেরে বলে ওঠে, মামা একটা কথা বলবো, কিছু মনে করো না। তুমি কিন্তু নিজের ইচ্ছা অনিচ্ছাগুলো ছেড়ে দিয়ে বউয়ের ইচ্ছাগুলোকেই প্রাধান্য দিয়ে যাচ্ছ। তবে এটা অবশ্যই খুব ভালো, বউকে ভালোবাসা একজন পুরুষের পক্ষে সব থেকে গুরুত্বপূর্ণ সম্পর্ক হয়ে দাঁড়ায়, বিশেষ করে সাংসারিক জীবনে। যদিও মামির ইচ্ছা তোমাকে নানান ধরনের বাঙালি খাবার নিজের হাতে রান্না করে তোমার সামনে পরিবেশন করা। কথাগুলো বলেই মুখ টিপে মিটিমিটি হাসতে থাকায় সুজয় বলে ওঠে, বুঝতে পারছি তুই আমাকে টোন করছিস, তবে এটা ভাবিস না যে আমি তোর কথা মতো বউকে সাপোর্ট করছি বেশি। আসলেও বিদেশিনী, বাংলার সমাজ ব্যবস্থা খাওয়া দাওয়া সম্বন্ধে ওর কোনো অভিজ্ঞতাই নেই। সেই জন্যই ওর এই আবদার। যদিও কিছুটা বুঝে থাকিস তাহলে এমন টোন করিস না। সুজয়ের কথা শুনে ঝুমা বলে ওঠে, আমি কেন টোন করতে যাব? তোমার বউ স্বদেশী কি বিদেশি সেটা নিয়ে তো আমি কিছু বলিনি। তুমি তো স্বদেশী, তাই তোমার খাওয়ার স্বাদের ভালো মন্দটা নিয়ে কিছু বলার আবেগ থামাতে পারলাম না, তাই বলে ফেললাম। তবে কিছু মনে করো না মামা, আমি কিন্তু খুব ফাজিল মেয়ে, একটু অন্যায় দেখলেই মুখের উপর বলে দিতে পারি। এই জন্যই অনেকের কাছে থেকে কথা শুনতে হয়েছে। সুজয় মুচকি হেসে বলে, আরে না না, তোর কথায় কিছু মনে করছি না, সে বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারিস। তোরা যে আমাদের বৈবাহিক সম্পর্কটাকে এমনভাবে মেনে নিয়েছি সেটা আমাদের পক্ষে সুখবর তো বটেই। তাছাড়া তোকে আমি এই পরিবারের সকলের থেকে একটা আলাদা স্থানে রেখেছি, সেটা তুইও ভালো করে বুঝিস। ততক্ষণে ঝুমা নিজের উপহারগুলো সযত্নে পাশে রেখে বলে ওঠে, মামা তোমাকে আমি এমনভাবে বলতে চাইনি, আসলে তুমি আমার জন্য অনেক খরচ করেছো। তুমি পাশে না দাঁড়ালে আমার এত দূর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা হতো বলে মনে হয় না। কেন, আমরা খুব সাধারণ পরিবারের। দাদু দিদা তুমি যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছো সেটা আমাদের পক্ষে সৌভাগ্যের বিষয়। তাই তোমার সাংসারিক জীবনে প্রবেশ করার আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই। তোমরা যেটা নির্ণয় নেবে সেটা অবশ্যই মেনে নেব। এখন দিদা তোমার মা, তিনি কিভাবে নেবেন সেটা তো আমরা বুঝবো না। তিনি তোমার মা, তাই তার ভাবনা চিন্তা আলাদা। দুজনের কথা বলতে বলতে সুটকেসটার থেকে আরও বিভিন্ন রকমের সাংসারিক জিনিস বের করে করে এক পাশে রাখার পরে সুজয় এবং বৌমা বুঝিয়ে দিতে থাকে কোনটা কি কারণে ব্যবহার হয়। তবে সবগুলোই বিভিন্ন বিদেশের নানান জায়গার থেকে সংগ্রহ করা রান্নাঘরের ব্যবহৃত জিনিসপত্র। সেগুলো দেখে আমি বলে উঠলাম, এত সব জিনিসপত্র এনেছিস, সেগুলো সঠিকভাবে কে ব্যবহার করতে পারে বল এখানে। মুচকি হেসে বৌমা বলে ওঠে, কেন, সবাই পারবে একটু চেষ্টা করলেই। এতক্ষণ অ্যামেলিয়ার সাথে সুজয়ের আনা জিনিসপত্রগুলো দেখতে দেখতে সুমতি ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠে বলে, ইস কত বেলা হয়ে গেছে, আমি যাই, খাবারের ব্যবস্থা করেই আওয়াজ দেব। এই ঝুমা, আমি ডাকলেই সবাইকে নিয়ে উপরে ডাইনিং রুমে চলে আসবে কিন্তু। কথাটা শেষ করে সুমতি হন্তদন্ত হয়ে উপরে উঠে যায়।
ততক্ষণে আমিও বলি, ঝুমা তুই এই জিনিসপত্রগুলো যথাস্থানে রাখার ব্যবস্থা করবি। আমি চললাম উপরে। ঘর থেকে বেরোনোর সময় সুজয়কে বললাম, তুই আর বৌমা মিলে মায়ের জিনিসপত্রগুলো উপরে নিয়ে আসিস, ওখানে মায়ের হাতে দিয়ে আশীর্বাদ নিবি। আমি চললাম, ততক্ষণে উপরেরটা সামলাই। নিচের ঘর থেকে উপরে এসে দেখি লাবণ্য ঝুল বারান্দায় বসে বাগানের দিকে তাকিয়ে গভীরভাবে চিন্তায় মগ্ন। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কি ছেলে বৌমার মুখ দর্শন করবে না? দেখো, আমাদের অনেক কিছুই মনের মতো হয় না, অনেক কিছু আমরা মেনে নিতে পারি না, যেগুলো আমাদের মন সায় দেয় না। ছেলের বউকে তুমি গ্রহণ করতে পারছো না, সেটা ঠিক আছে, তাছাড়া ওরা তো এখানে থাকবে না। এখানে এসে যখন পৌঁছেছে, ওদের এতটা অপমান করো না, যাতে তোমার একমাত্র সন্তানের অকল্যাণ হয়। একবার ওদের সামনে আসতে দাও, তোমার আশীর্বাদ নেওয়াটা ওদের প্রয়োজন। ছেলের বৌমা তো কিছু দোষ করেনি, ও তো তোমার ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে, তার জন্য বৌমাকে অপরাধী করা ঠিক নয়। তুমি তো তোমার বৌমাকে নিয়ে সংসার করতে যাচ্ছ না ভবিষ্যতে? তারা কয়েকটা দিন থাকবে, তারপরে আবার ফিরে যাবে নিজেদের কর্ম জগতে। তুমি একবার ওদের সামনে আসতে দাও, তোমার সামনে দাঁড়াক, তুমিও প্রসন্ন মনে আশীর্বাদ দাও। বিষয়টা এমনভাবে মেনে নাও, তাহলে সকলের উত্তম। ততক্ষণে লাবণ্য আমার চোখে চোখ রেখে বলে ওঠে, আচ্ছা, এটা তোমার অনুরোধ না আদেশ? যদি আদেশ হয়ে থাকে তাহলে আমি তোমার আদেশ মেনে নেব, কিন্তু যদি অনুরোধ হয়ে থাকে আমাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, তোমার কথা মতো ওরা আসুক, আমি ওদের সাথে খারাপ ব্যবহার করব না। আমার সন্তান আমার মনের মতন পদক্ষেপ নেয়নি, এর জন্য আমার আক্ষেপ থেকে যাবে অবশ্যই, কিন্তু কথা দিচ্ছি তাদের আমি অপমান করব না। তুমি ওদের আসতে অনুমতি দাও উপরে। কিছুক্ষণ পরে সুমতি আওয়াজ দিয়ে সকলকে সুচিত্র করে খাবারের জন্য ডাইনিং রুমে পৌঁছাতে। এর পরের ঘটনাক্রম অনুযায়ী সেদিন অ্যামেলিয়ার সাথে সুজয় উপরে এসে ঘরে প্রবেশ করে দেখতে পেয়েছিল লাবণ্য চাদর মুড়ি দিয়ে শুয়েছিল। দুজনে পাশে দাঁড়িয়ে আওয়াজ দিয়েছিল, মা, একটু কষ্ট করে উঠে বসো, একবার প্রণাম করতে দাও। ছেলের অনুরোধে মা বিছানায় উঠে বসে। সেখানেই দুজনে একসাথে প্রণাম করার পরে লাবণ্য কেবল বলে, ভালো থেকো। এরপরেই দুজনের সাথে নিয়ে আসা নানা রকমের উপহার সামগ্রী মায়ের কাছে রাখতেই পরিস্থিতিটা সম্পূর্ণ বদলে যায়। মুহূর্তে লাবণ্য মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে এবং অত্যধিক উত্তেজিত হয়ে ছেলে বৌমার উপহার সামগ্রীগুলো টান মেরে বিছানা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে রীতিমতো চিৎকার করে বলে ওঠে, প্রণাম করার জন্য এসেছিস, আশীর্বাদ দিয়েছি, এগুলো নিয়ে দূর হয়ে যা আমার সামনে থেকে। বলি পাশ ফিরে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্নায় ভেঙে পড়ে। সেখানে উপস্থিত সকলেই তখন হতভম্ব হয়ে গেছিলাম মুহূর্তের মধ্যে। সব থেকে বেশি অবাক হয়ে তাকিয়েছিল বৌমা অ্যামেলিয়া। পরিস্থিতি সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ থাকার ফলে অবাক হয়ে একবার করে সকলের মুখের দিকে তাকিয়ে সুজয়কে প্রশ্ন করেছিল, হোয়াট হ্যাপেন টু দ্য মাদার ইন ল? হোয়াই আর ইউ ডুইং দিস? কি হয়েছে শাশুড়ি মায়ের, কেন এমন করছেন? সুজয় ইংরেজিতে উত্তর দিয়েছিল, ইনফ্যাক্ট দ্য বডি ইজ নট অ্যাবল টু উইথস্ট্যান্ড দ্য স্ট্রেস। অর্থাৎ আসলে শরীর খারাপ, তাই মানসিক চাপ সহ্য করতে পারছে না। পাশেই ছিলাম। লাবণ্যর প্রতিক্রিয়া দেখে নিজেই রেগে উঠেছিলাম, আর মনে মনে এটা ভাবছিলাম, কিছুক্ষণ আগে এত করে বোঝানোর পরেও এমন কি করে হয়। পরিস্থিতি সামলাতে সবাইকে বললাম, মায়ের শরীরের সাথে মস্তিষ্কে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার জন্য এমন হয়েছে, তাই এই মুহূর্তে বিরক্ত না করে চলো খাওয়ার টেবিলে। পরিস্থিতিটাকে যতই সামলানোর চেষ্টা করেছি, ততই বৌমার চোখের সামনে ঘটে যাওয়া এড়াতে পারছিলাম না। বৌমা ঘরের বাইরে আসলেও বারবার পিছন ফিরে তাকাতে তাকাতে এসে অবাক চোখে সুজয়ের কানে কানে অনেক কিছু বলে যাচ্ছিল, যেগুলো আমি শুনতে পাইনি। খাবারে সেদিন বিভিন্ন ধরনের রান্না করেছিল সুমতি, সাথে অবশ্য ঝুমাও হাত লাগিয়েছিল। সেদিন হয়েছিল যেমন, প্রথম পাতে ঘিয়ের সাথে পাতিলেবু লবণ, পরে ছিল শুক্তো পালং শাকের, পরেও ছিল গরম গরম বেগুনি, বিউলির ডাল, আলু পোস্ত, ঝুরি ঝুরি আলু ভাজার পরই পাতে এসেছিল নিরামিষ মোচার ঘন্ট, ধোকার ডালনা, মিষ্টি চাটনি, পায়েসের পরে মিষ্টি দিয়ে শেষ হয়ে সেদিনের দুপুরের ভোজন। খাওয়ার সময়টায় লক্ষ্য করেছিলাম কেবল একা পরিস্থিতিটাকে সামলে চলেছিল ঝুমা।
মাঝে মাঝে সুমতিও সাথ দিয়েছিল। পরিবেশটা অত্যন্ত গম্ভীর হয়ে উঠেছিল। সুজয়ের মুখের দিকে তাকিয়ে দেখেছি চোখ দুটো ছলছল করছে, মুখটা রীতিমতো গম্ভীর। কোনো এক অজানা আতঙ্ক মনের ভিতর জমিয়ে রেখে পরিস্থিতিটাকে সামলানোর প্রয়াস করে যাচ্ছে। বৌমা অ্যামেলিয়া সম্পূর্ণ পরিস্থিতিটাকে বুঝতে না পারলেও সকলের দিকে তাকিয়ে তাকিয়ে সহজ হওয়ার চেষ্টায় সবার সাথে সাথে তাল মিলিয়ে গেছিল সমানে। আসলে লাবণ্যর দ্বারা যেভাবে বিকট পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটাকে সামাল দেওয়া অতটা সহজ ছিল না। যদি না পাশে ঝুমা এবং সুমতিকে পেতাম। খাওয়ার পরে ঝুমা ওদের নিয়ে নিচের ঘরে চলে যেতে সুমতি পাশে এসে বলে, কর্তামশাই, মাকে কিছু বলবেন না। মায়ের মনের অবস্থা আর কেউ না বুঝুক, আমি বুঝি। একমাত্র সন্তানের জন্য সেই ছোট্টটি থেকে মনের ভিতর কত আশা জমিয়ে রেখেছিল, সেগুলো বশীভূত হওয়াতে মায়ের মন মেনে নিতে পারছে না এত সহজে। তার জন্যই মা এমন করছেন। আপনি তো সংযমী মানুষ, যে পরিস্থিতিগুলো হাতের বাইরে চলে যেতে দেখেছিলাম সেগুলো সামলে নিয়ে আপনি সংসারটাকে ধরে রেখেছেন। আজকে একমাত্র সন্তানের সাথে নতুন বৌমাকে যেভাবে অপমানিত হতে হলো সেটা উচিত হয়নি। তবুও বলবো, আপনার ধৈর্য ধরে পরিস্থিতিটাকে সামলে রাখার চেষ্টা করুন। আমরা মা মেয়ে সবসময় এই পরিবারের সাথে আছি, থাকবো ভবিষ্যতেও। সকলের খাওয়ার পরে সুমতি থালায় সাজিয়ে নিয়ে গিয়েছিল লাবণ্যর জন্য তার ঘরে। ডাইনিং রুমে বসে বুঝতে পারছিলাম অনেক সাধ্য সাধনার পরে সুমতি লাবণ্যকে খাওয়াতে পেরেছিল। তখনই ভাবছিলাম মেয়েটির অবদান কম নয়। বিশেষ করে আমাদের পরিবারের থেকে ওকে কি দিয়েছি আমরা। একটু আশ্রয়, একটু স্বাধীনতা পেয়েছে। হ্যাঁ, কিছুটা আর্থিক দিক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও ওরাও কম প্রতিদান দেয়নি আমাদের। মনটা নিমেষে কৃতজ্ঞতায় ভরে ওঠে সুমতি এবং রবির প্রতি। বিকেল 5টার সময় ঝুমা এসে জানায়, দাদু মামা মামি ফিরবে বলছে, তুমি কি একবার আসতে পারবে নিচে? লক্ষ্য করেছিলাম কিছুক্ষণ আগে ঝুমা ওদের জন্য চা নিয়ে গেছিল। তার একটু পরেই এসে এই সমাচার দেওয়াতে বললাম, হ্যাঁ রে, অবশ্যই যাব। তবে ওরা এখনই বেরোচ্ছে কি? সন্ধ্যা হয়ে গেছে, পুজোর সময় ঠিক আছে, আমি আসছি, চল। নিচে যেতেই লক্ষ্য করেছিলাম বাড়ির সামনে একটি ক্যাব এসে দাঁড়িয়েছিল। সুজয়ের সাথে বৌমাও তৈরি হয়ে গিয়েছিল বেরোনোর জন্য। আমাকে দেখে দুজনে এগিয়ে এসে প্রণাম করতেই সুজয় বলে ওঠে, বাবা, আমি পুজোর এই কয়েকটা দিন এখানে আর আসবো না, কেননা বাড়ির পরিস্থিতি দেখে বুঝলাম আমাদের উপস্থিতিটা এই পুজোর সময় সঠিক নয়। তাছাড়া আমাদের হিন্দু মতে বিবাহ করার ইচ্ছাটা ছিল, কিন্তু এখানকার পরিস্থিতি দেখে সেই আশাটা জলাঞ্জলি দিতে হচ্ছে। তাই ঠিক করেছি উত্তরাখণ্ড রাজ্যের ত্রিযুগী নারায়ণ মন্দিরে বিবাহের জন্য সমস্ত ব্যবস্থা করে নিতে পারবো। চমকে উঠেছিলাম সুজয়ের কথায়। হাজার একটা প্রশ্ন মনের মধ্যে জেগে উঠেছিল। তাৎক্ষণিক নিজের প্রশ্নগুলো এড়িয়ে সহজভাবে জিজ্ঞেস করলাম, এই সিদ্ধান্তটা কবে নিলি তুই? উত্তরটা এসেছিল, এ বিষয়ে তোমাকে আলাদা করে জানাবো। তবে একটা যোগাযোগ স্থাপন করতে পেরেছিলাম। ফাইনাল কিছু করিনি। একটা আশঙ্কা ছিল, যদি এমন পরিস্থিতি হয় তাহলে আর একটা দিক খোলা রাখা। সেই জন্যই সবকিছু ব্যবস্থা করাই আছে, কেবল ওদের সাথে পাকাপাকিভাবে কথা বলে নিতে হবে একবার। তোমাকে সব কিছু জানাবো আজকে রাতেই। আমি ওদের সাথে যোগাযোগ করছি। কথাগুলো বলতে বলতে দুজনেই বাড়ির বাইরে এসে পৌঁছায়, সাথে আমরাও ছিলাম। খালি সুটকেসটা ক্যাবের ডিকিতে উঠানোর পরে বৌমা এসে আর একবার প্রণাম করে বলে, ড্যাড, আই মিন ফাদার ইন ল, আপনি মাদার ইন ল, আই মিন শাশুড়ি মায়ের প্রতি নজর রাখবেন। ওনার সম্পূর্ণ চিকিৎসার প্রয়োজন আছে। যদি সহায়তার প্রয়োজন হয় অবশ্যই আমাদের জানাবেন। বলতে বলতে গাড়িতে গিয়ে ওঠে। কয়েক মুহূর্তের মধ্যে গাড়ি বেরিয়ে যেতেই বাইরে থেকে হাত নাড়িয়ে বৌমা বারবার বিদায় জানিয়ে যায়। পাশ ঘেঁষে কখন যে ঝুমা দাঁড়িয়ে একটা হাত ধরে বিষণ্ণ কণ্ঠে বলে ওঠে, দাদু, মামি কিন্তু মনের দিক দিয়ে খুব ভালো মেয়ে। আমি হলেও এতটা সহজভাবে পরিস্থিতিটাকে সামলে নিতে পারতাম না। কিন্তু দেখো, যে মেয়েটা আমাদের দেশের কালচারের সাথে সম্পূর্ণ আলাদা, সে এমনভাবে সবকিছু সহ্য করে নিল হাসি মুখে। আমাদের দেশের মেয়ে হলে এমনটা কদাপি করতে পারতো না। ঝুমার কথাগুলো যে কতটা সত্যি ছিল সেটা আমি ছাড়া আর কারোর বোঝার মন ছিল না। তাই মেয়েটার হাত ধরে বাড়ির ভেতর যেতে যেতে বললাম, শুনলি তো, ওরা বিয়ে করতে কোথায় চলেছে? দেখ, পৃথিবীতে কারো জন্য কোনো জিনিস আটকে থাকে না। আমার সন্তানও সঠিক নির্ণয় নিয়েছে। তবে এটা যদি এই বাড়িতে হতো কত আনন্দ হতো বল।
সদর দরজা বন্ধ করতে করতে ঝুমা বলে, সেটা অবশ্য ঠিক বলেছ, মামা অনেক বুদ্ধিমান। তার সাথে যে মেয়েটিকে জীবনের সাথে বেঁধেছে সেই মেয়েটিও প্রচণ্ড বুদ্ধিমতী এবং সহনশীল। না হলে আজকের এমন বিকট পরিস্থিতির মাঝেও সহনশীলতার পরিচয় দিয়ে গেছে বারে বারে। ওরা কত আশা করে এসেছিল এখানে কিছুদিন থাকবে, সবাইকে নিয়ে কোথাও না কোথাও ঘুরে বেড়াবে। সেই আশাটা ভস্ম হতে দেখে মনের ভিতর একটা চাপ সৃষ্টি হতেই পারে। ঘরে প্রবেশ করে দেখেছি লাবণ্য ঘরের ভিতরে অন্ধকারে বসে রাস্তার দিকে তাকিয়ে আছে। মনের মধ্যে অভিমানের সাথে প্রচণ্ড রাগ ছিল, কারণটা লাবণ্যরও অজানা থাকার কথা নয়। নিজের জেদ এতটাই রাখো যতটা সহ্য করতে পারা যায়। নিজের জেদের কারণে ছেলে বৌমাকে চূড়ান্ত অপমানিত হয়ে বাড়িতে থেকে যেতে হয়েছে, সেটা কি ঠিক করা হয়েছে? মনে মনে ভাবছিলাম, তুমি না মা, সন্তানের প্রতি মায়ের এমন জেদ কতটা সঠিক, কিন্তু সে কথা মুখে বলতে পারিনি। পাশে গিয়ে এটুকুই বলেছিলাম, শরীর যদি সুস্থ না লাগে তাহলে একবার ডাক্তারের সাথে পরামর্শ করা নেওয়া যেতে পারে। সাথে সাথে কোনো উত্তর পাইনি। কিছুক্ষণ পরে বলেছিল, ডাক্তারের কাছে যাওয়ার মতো এমন কিছুই আমার হয়নি। আমি আমার মতো করে ঠিক আছি, আমাকে নিয়ে বিব্রত হতে হবে না তোমায়। তুমি যেমনভাবে তোমার সন্তানকে নিয়ে থাকতে চাইছো থাকো, আমার কোনো আপত্তি নেই। লাবণ্যর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে বোঝার চেষ্টা করলাম মনের মধ্যে চলছেটা কি, কিন্তু বুঝতে পারলাম না। আমি তো ঈশ্বর নই যে কারোর মনের কথা তার মুখ দেখেই পড়ে ফেলবো। তাই বললাম, আমার সন্তানের সাথে আমায় কীরকম ব্যবহার করতে হবে সেটা শিখিয়ে না দিলেও আমি বুঝি। আর হ্যাঁ, আরেকটা কথা, ওরাই পুজোর সময় আর বাড়িতে আর আসছে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। কথাটা শেষ করেই গায়ে জামাটা চাপিয়ে পাড়ার ক্লাবের দিকে রওনা দিলাম। পরের দিন সকালে সুজয়ের ফোন এসেছিল, বাবা তুমি ঝুমাকে নিয়ে যদি একবার আমাদের হোটেলে আসতে পারো তাহলে খুব ভালো হয়, অনেক কথা আছে তোমাদের সাথে। উত্তরে বলেছিলাম, হ্যাঁ কেন আসতে পারবো না, এখন তো আমার ছুটি চলছে, কখন আসতে হবে বল। ততক্ষণে বলেছিল, তাহলে দুপুরের দিকে চলে এসো, দুপুরের খাওয়া দাওয়াটা এখানেই করে নেব। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখলাম সবে সকাল 8:30 বাজে। কিছুক্ষণ আগে মর্নিং ওয়াক করে এসেছিলাম। ফিরেই ফ্রেশ হয়ে ডাইনিংয়ে বসে চায়ের কাপে চুমুক দিয়ে খবরের কাগজটা দেখছিলাম, তখনই ছেলের ফোন আসে। ফোনে কথা শেষ হতেই সুমতিকে বললাম, ঝুমাকে একবার এখানে ডাকো, কথা আছে ওর সাথে। একটু পরে সিঁড়িতে দিয়ে দৌড়াতে দৌড়াতে এসে শ্বাস নিতে নিতে বলে, দাদু ডেকেছো আমায়? মেয়েটার অঙ্গভঙ্গি দেখে হেসে উঠে বলেছি, এমন কিছু এমার্জেন্সি নয়, তুই যেভাবে দৌড়াতে দৌড়াতে এলি। ততক্ষণে সামনের সোফায় ধপাস করে বসে বলে ওঠে, তুমি ডাকছো তাই ভাবলাম কি আবার হলো কে জানে, তাই তো এমনভাবে এলাম। বলো এবার কি কারণে এত জরুরি তলব? চারিদিকে দেখে নিশ্চিন্ত হয়ে বললাম, তৈরি হয়ে নে, বেরোবো দুজনে, হাতে 1 ঘন্টা সময়, পারবি না? আমার কথা শুনে কিছুটা পাশে এসে ফিসফিস করে বলে ওঠে, হঠাৎ এত অল্প সময়ের নোটিশে কোথায় যেতে হবে? মুচকি হেসে বললাম, যেতে হবে তোর মামা মামির কাছে হোটেলে, দুপুরের খাবার ওখানেই আজকে। কথাটা শুনে অত্যন্ত উৎসাহে লাফিয়ে উঠে বলে, তাই নাকি? বাহ বাহ, দারুণ তো। আচ্ছা দাদু, তুমি আর আমি যাব, আর কেউ যাবে না? আরও কিছু বলতে পারার আগে থামিয়ে দিয়ে বললাম, হ্যাঁ আমরা দুজনেই যাব। তোর মাকে বলে দে আজকে দুপুরে রান্না আমাদের দুজনের জন্য করবে না। আমাদের দুজনের কথার মাঝে সুমতি আওয়াজ দিয়ে বলে, আমি সব শুনেছি, তাহলে আজকে রান্না বন্ধই থাকছে? মায়ের উপবাসের সাথে তো আমারও উপবাস থাকছে, আজকে তো দুর্গা ষষ্ঠী। তাই ঘণ্টাখানেকের ভিতরে ঝুমাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটা ক্যাব নিয়ে। বেলা 12টায় অনেক আগেই হোটেলে পৌঁছে গেছিলাম। ক্যাবে বসে ফোন করে দিয়েছিলাম, তাই হোটেলের রিসেপশনে দুজনেই আমাদের জন্য অপেক্ষা করছিল। ক্যাব থেকে নামতেই দুজনে এসে প্রণাম করতে যেতেই বললাম, থাক থাক, প্রতিদিন প্রণাম করতে হবে না, আমি তেমন গোঁড়া মানুষ নই। ততক্ষণে ঝুমাকে আলিঙ্গনে আবদ্ধ করেছে অ্যামেলিয়া। সেই দেখে হাসতে হাসতে বললাম, ভালোই বন্ধুত্ব হয়ে গেছে দেখছি দুজনের মধ্যে। টুকটাক কথা বলতে বলতে লিফট দিয়ে উপরে এসে হোটেলের রুমে বসতেই অন্য কোনো কথায় না গিয়ে সুজয় বলতে শুরু করে, আসলে আমাদের বাড়িতে এমন একটা পরিস্থিতি হতে পারে এই আশঙ্কা আমার প্রথম থেকেই ছিল, তাই একটা দ্বিতীয় পন্থা ভেবে অনেকটাই এগিয়ে গিয়েছিলাম। কালকে রাতে ওদের সাথে একবার যোগাযোগ করেছিলাম, ওরা 2টো তারিখ বলেছে, একটা শুভ যোগ ছিল এই মহা অষ্টমীর দিন।
আমি বলেছি এত তাড়াতাড়ি সবকিছু সামলে যাওয়াটা অসম্ভব, তাই ওরা পরের তারিখ দিয়েছে লক্ষ্মী পুজোর দিন। সেদিন বেলা 2টোর পরের থেকে শুভযোগ আছে, সেই দিনটাকেই নির্দিষ্ট করার কথা জানিয়ে দিয়েছি এবং ওরাই সবকিছু ব্যবস্থা করে দেবে, আমাদের খালি পৌঁছাতে হবে। মোটামুটি সবকিছু শুনে জিজ্ঞেস করলাম, খুব ভালো উপায় বের করেছিস, এর থেকে ভালো উপায় আর কিছু হতেই পারে না। এবার আমাকে সবকিছু গুছিয়ে বল, প্ল্যানিংটা কেমন ভাবে করেছিস। পাশে বসে ঝুমার সাথে অ্যামেলিয়া মন দিয়ে শুনে যাচ্ছিল সুজয়ের সাথে আমার বার্তালাপ। সুজয় বলতে থাকে, আমাদের ওখানে পৌঁছতে হবে লক্ষ্মী পুজোর আগের দিন এবং ওখানে আমরা 3 দিন থাকছি, সম্পূর্ণ ব্যবস্থাপনায় মন্দির কমিটি। সুজয় বলতে থাকে, কথিত আছে উত্তরাখণ্ড রাজ্যের হর পার্বতীর বিবাহস্থল হিসেবে পরিচিত মন্দিরটির নাম ত্রিযুগী নারায়ণ মন্দির। এটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত। মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য অখণ্ড ধ্বনি, যেটা কি দিবারাত্রি অষ্টপ্রহর প্রজ্বলিত হয়ে যাচ্ছে। মন্দিরের সামনে একটি বিশেষ অগ্নিকুণ্ড বা ধ্বনি রয়েছে, যা শিব পার্বতীর বিবাহকে সাক্ষী রেখে 3 যুগ ধরে প্রজ্বলিত হয়েছে বলে বিশ্বাস করা যায়। এছাড়া ব্রহ্মাশিলা, মন্দির প্রাঙ্গণে একটি নির্দিষ্ট শিলা রয়েছে যাকে শিব ও পার্বতীর বিবাহের সঠিক স্থান বলে মানা হয়। পৌরাণিক উপস্থিতি এবং হিন্দু পুরাণ অনুযায়ী এই বিবাহে ভগবান বিষ্ণু পার্বতীর ভাইয়ের ভূমিকা পালন করেছিলেন এবং ব্রহ্মা পুরোহিত হিসেবে উপস্থিত ছিলেন। সুজয় একটু থেমে বলতে শুরু করে, এবার কথা হলো আমরা এখান থেকে কতজন যাচ্ছি সেটা ঠিক করে নেওয়া। বাবা, তুমি ঝুমাকে সাথে নিয়ে চলো, দিদি রবিদা এখানেই থাকছে, কারণ মাকে একা রেখে যাওয়া যাবে না। আর আছে আমার 2জন বন্ধু, সাথে তাদের স্ত্রীরা যাবে বলে কথা দিয়েছে। তাহলে মোট সংখ্যা দাঁড়াচ্ছে 8 জন। আমার 2 বন্ধু ওদের ফ্লাইটের টিকিট কেটে নেবে বলেছে। অবশ্য ওদের প্রস্তাব দিয়েছিলাম আমিই কেটে নেব, তাতে বন্ধুরা রাজি হয়নি। এখন আমাদের 4 জনের ফ্লাইটে টিকিট কাটতে হবে। আমরা প্রথমে যাচ্ছি দিল্লি, সেখান থেকে 8 জন একটা বড় গাড়িতে ত্রিযুগী নারায়ণ মন্দির পৌঁছাবো। যেদিন দিল্লিতে পৌঁছাবো সেদিন রাতে থাকবো হরিদ্বারে। পরের দিন সকালে রওনা দেব ত্রিযুগী নারায়ণ মন্দিরের উদ্দেশ্যে এবং 3টে দিন সেখানে থেকে সম্পূর্ণ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করার পরে তোমরা বন্ধুদের সাথে দিল্লি পৌঁছে সেখান থেকে ফ্লাইট ধরে বাড়ি চলে আসবে। আমি আর অ্যামেলিয়া উত্তরাখণ্ড রাজ্যের আলমোড়া শহরের কাছাকাছি একটি পাহাড়ি হোমস্টেতে কিছুদিন থেকে তারপরেই কলকাতায় ফিরবো। কলকাতায় ফিরে কয়েকটা দিন থাকার পরে আমরা ফিরে যাব, এমনটাই প্ল্যানিং। সবকিছু শুনে বললাম, তোমরা 2 জনে যেভাবে যেভাবে প্ল্যানিং করেছো শুনে মুগ্ধ হয়েছি। তাহলে এখন থেকে গোছাতে শুরু করতে হবে। টিকিটের ব্যাপারটা তোমরা দেখে নাও, আমি আর ঝুমা তোদের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থাকছি। এখনকার মতো এই পর্যন্ত থাক, এর পরবর্তী পর্ব আমি কালকে আপলোড করব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।